গবেষণার নামে মুক্তিযুদ্ধের ইতিহাস অবমূল্যায়ন নয়, বললেন প্রধানমন্ত্রী। কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারী শিশুসহ 5 জনের, নিহতের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, চট্টগ্রামে মজুদ 6 টন ডিজেল জব্দ, সরবরাহ স্বাভাবিক এর দাবি মন্ত্রী। এবং ঈদ শেষে ঢাকা ফিরছে কর্মজীবী মানুষ, টিকিট সংগ্রহে বাড়তি ভাড়া এবং সংকটের অভিযোগ যাত্রীদের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা, সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বলেও জানান তিনি। বিকেলে রাজধানীতে বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এইসব কথা বলেন প্রধানমন্ত্রী। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতাসহ বিশিষ্টজনেরা। সব অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তারা। অফিসিয়ালি প্রভিশনাল হেড অব দি স্টেট হিসাবে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। সারা পৃথিবীতে সেটা প্রচারিত হয়েছে বেতার তরঙ্গের মধ্য দিয়ে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করেছেন, আমি সকলকে আজকে এই দিনে আমরা স্মরণ করছি। নতুন বাংলাদেশ গড়ার সেই লড়াই যদি আমরা জয়লাভ করতে চাই, তাহলে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুগণ, ৭১ আর ২৪-এর সাম্য, মানবিক মর্যাদা, তাবেদার মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা ১৯৭১ সালের আমাদের স্বাধীনতা অর্জন করেছি। ২০২৪ সালে যারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির ভিতরে থেকেও, বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করেও আপনারা কিভাবে প্রতিরোধ গড়েছিলেন, কিভাবে আপনারা স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও জানান সরকার প্রধান। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে বলেও জানান তারেক রহমান। আমাদের এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আসুন। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী শিশুসহ 5 জন নিহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল রেল স্টেশনের ভারী এসআই মিজানুর রহমান জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার ধলাটেঙ্গর এলাকায় গেলে তেল শেষ হয়ে যায়। এই সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল স্টেশনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়ে। অপেক্ষারত যাত্রীরা সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই নিহত হন 1 শিশু, 2 নারী ও 2 পুরুষ। এর মধ্যে 3 জনই একই পরিবারের। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। প্রতিটি ফিলিং স্টেশনে ক্রেতাদের দীর্ঘ সারি। এই বাস্তবতায় তাদেরকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। তবে জ্বালানি তেলের সংকট নেই সরকারের এমন বক্তব্যের সঙ্গে বাস্তবের মিল না থাকায় হতাশা ক্রেতারা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে।
জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারির এই চিত্র রাজধানীর আসাদ গেট এলাকার। কেউ এসেছেন কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে, আবার কেউ ঠায় দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। তবে সবাই চিন্তিত, আদৌ কি মিলবে জ্বালানি? ওই পাম্পে গেলাম, তেল নাই, বললো যে ভাই এখন আর তেল নাই, বন্ধ। এইখানে দাঁড়ায় আছি প্রায় 2 ঘন্টা। আমার অ্যাপ্রক্সিমেটলি 10 to 12 লিটার তেলের প্রয়োজন পড়ে পার উইক। কত পাম্প ঘুরে আসলাম, বলছে অনেক পাম্পে পাওয়া তেল না, যেখানে আছে সেখানে শত শত গাড়ির সিরিয়াল দ্বারা। একটি দুটি ফিলিং স্টেশন নয়, নগরীর প্রায় প্রতিটি পাম্পেই ক্রেতাদের দীর্ঘ সারি। এতেই বোঝা যায় কতটা তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। এ পর্যন্ত আর তেল পাই নাই। যত পাম্পে ঘুরছি আমার ওইখানে আধা লিটার তেল আসিল, এটা ফুরাই গেছে। এখন তো অনেক বেশি বেড়ে গেছে আগের তুলনায়। এখন তো দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরেও তেল পাচ্ছি না। সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে সংকট নেই জ্বালানি তেলের। বাস্তব চিত্র উল্টো দেখে সরকারের দিকে অভিযোগের তীর সাধারণ মানুষের। গভর্নমেন্ট বলছে তেল আছে, আমরা দেখছি যে এরকম একটা হ্যাপাজার্ড সিচুয়েশন তৈরি হচ্ছে। জ্বালানি মন্ত্রী বলছে যে তেলের কোনো অভাব নেই, আপনারা তেল নিয়ে কোনো টানাটানি করবেন না, কোনো হ্যাঁচাহাঁচি করবেন না, নিরিবিলি আপনারা তেল পাবেন, তেলের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তো পাম্পে দেখতেছি তেল পাই না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পর বিশ্ববাজারে বাড়ে জ্বালানি তেলের দাম। এরপর হরমুজ প্রণালী বন্ধ হলে তার প্রভাব এসে পড়ে দেশে। চলতি মাসের শুরুতেই দেখা যায় সংকট। এর রেশ এখনো কাটেনি। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন তেলের চাহিদা বাড়ায় সংকট তীব্র আকার ধারণ করেছে। এখন তো আর চাহিদা শেষ নাই, এখন তো আপনার অতিরিক্ত সেল। তবে পরিস্থিতি বিবেচনায় ক্রেতাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা। মাঝখানে 26শে মার্চ একদিন বন্ধ থাকার কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে। মানুষের যে একটা ফিলোসফি হয়ে গেছে যে তেল ক্রাইসিস হবে, হয় নাই, কিন্তু এখন আমরা কিন্তু নির্বাচনী সেবা দিয়ে যাচ্ছি। তো সামহাউ এই আমাদের মন মানসিকতাটাকে ঠিক করতে হবে, যতটুকু লাগবে ততটুকু আমরা নিই। কবে জ্বালানি সংকটের সমাধান হবে, সরকার কি সিদ্ধান্ত নেবে তা দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখায় এবং সরবরাহ ব্যবস্থা তদারকিতে দেশের প্রতিটি জেলায় ভিজিল্যান্স টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে তেল নিয়ে কোনো ধরনের অবৈধ মজুতদারি বা কারসাজির তথ্য দিতে পারলে তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা আসছে। শুক্রবার সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগের কথা জানানো হয়। এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত 6 টন ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে ডিজেল লোডিং এবং আনলোডিং এর কাজে ব্যবহৃত 3টি পাম্পও জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় 8 লাখ টাকা। জব্দ তেল ও মালামাল আইনি প্রক্রিয়ায় সরকারের এখতিয়ারে নেওয়া হয়েছে। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মজুত করে সংকট তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের 68 মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। পাম্পগুলোকে যে পরিমাণ তেল দেয়া হতো এখনও প্রতিদিন একই পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি। তবে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি নিচ্ছে উল্লেখ করে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান মন্ত্রী। ঈদের 6ষ্ঠ দিনেও রাজধানীমুখী কর্মজীবী মানুষের ঢল। সকাল থেকেই বাস টার্মিনাল ও রেল স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। তবে ফেরার পথে স্বস্তির পাশাপাশি কিছুটা ভোগান্তিও পোহাতে হয়েছে। বিশেষ করে ট্রেনের টিকিট সংগ্রহে অনিয়ম ও সংকটের অভিযোগ করেন যাত্রীরা। এছাড়া ফিরতি যাত্রায় দুর্ঘটনার শঙ্কাও ছিল অনেকের মনে। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ঈদের ছুটি শেষ হলেও রাজধানীমুখী মানুষের চাপ কমেনি। সকাল থেকে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ছিল উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ঢাকায় ফিরতে পেরে সন্তুষ্ট সবাই। তবে ফিরতি যাত্রা পুরোপুরি স্বস্তির ছিল না। টিকিট সংকট, অনিয়ম এবং অতিরিক্ত ভিড়ে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। ট্রেনের যে কর্তৃপক্ষ আছে তাদের কোনো দায়িত্ববোধ নাই যে এত মানুষ উঠতেছে কেন, টিকিট ছাড়া কেন মানুষ উঠতেছে, তারা চাইলেই কিন্তু পারে। এত আনসেফ একটা জার্নি হয়েছে, মানে একজন আরেকজনের পা পারলে উপরে উঠে যায় এরকম। যাত্রীর চাপ অনেকটা বেশি ছিল, ট্রেন আসতে অনেকক্ষণ লেট হয়ে গেছে আর কি। আমার একটু প্রবলেম হয়েছিল টিকিট নিয়ে, মানে উল্টাপাল্টা টিকিট আর কি, ডেটটা উল্টাপাল্টা হয়ে গেছিল। এসির টিকিট কাটা হয়েছে আমরা ব্ল্যাকে কাটলাম আমরা 3000 টাকা দিয়ে। অন্যদিকে সড়ক পথেও ছিল চাপ। যানজট তুলনামূলক কম থাকলেও দুর্ঘটনার শঙ্কা ছিল অনেকের মনে। বিশেষ করে পরিবারকে নিয়ে যাত্রার উদ্বেগ আরও বেড়েছে। আতঙ্ক থাকবে না, এত বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই যে আপনার লঞ্চে হইলো, তারপর আপনার ট্রেনে হইলো, ঠিক আছে। একটা তো আতঙ্ক বিরাজমান করতেছিল যে আবার কি হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমতে আমরা ভালোভাবে আসতে পেরেছি। সব ঝক্কি পেরিয়ে রাজধানীতে ফিরতে পেরে খুশি কর্মজীবী মানুষ।
তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। বিদেশে বসে হত্যার নির্দেশ দেন সন্ত্রাসী মশিউর রহমান মশি। কিলিং মিশনে অংশ নেয়া 2 শুটারকে গ্রেফতারের পরে এইসব তথ্য জানায় র্যাব। শুক্রবার সকালে মিরপুরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির কোম্পানি কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন কবির জানান, পরিকল্পিত এই হত্যাকাণ্ডে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। ইমদাদুল হক খানের রিপোর্ট। 2025 সালের 17 নভেম্বর মিরপুর 12-র একটি দোকানে অতর্কিত হামলায় স্তব্ধ হয়ে যায় এলাকা। 6 অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে যুবদল নেতা কিবরিয়ার বুকে ও পিঠে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ঘটনার পরেই হত্যাকাণ্ডে অংশ নেয়া পাতা সোহেল ও বুকপোড়া সুজনকে গ্রেপ্তার করা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় 2 মূল শুটার রাশেদ ও জাহাঙ্গীর। এই কিলিং মিশনের অন্যতম শুটার লোপন ওরফে রোকন, তাকে আমরা পল্লবী ইস্টার্ন হাউজিং থেকে গত রাতে গ্রেপ্তার করেছি। আরেকজন শুটার কাল্লু ওরফে জাহাঙ্গীর, তাকেও আমরা উত্তরার দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। 4 মাস অবৈধ পথে সীমানা পার হবার চেষ্টাও করেন তারা। পরে শুক্রবার রাতে রাজধানী মিরপুর ও উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কিলিং মিশনের সরাসরি অংশ নেয়া 2 সন্ত্রাসীকে। তারা বিভিন্নভাবে দেশের বাইরে, বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। সীমান্ত অতিক্রম করা যখন খুব দুষ্কর হয়ে পড়ে, তখন তারা অবৈধ পথে দেশের সীমান্ত অতিক্রম করতে ব্যর্থ হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যার শিকার হন যুবদল নেতা কিবরিয়া। শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির সঙ্গে আসামিদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেও জানায় র্যাব। মশিউর রহমান মশি, তার সঙ্গে তার যোগাযোগ ছিল। তিনি একজন এখানকার শীর্ষ সন্ত্রাসী পলাতক। তার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা এবং অত্যন্ত ভালো ঘনিষ্ঠতা আছে বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি। এছাড়া রাজনৈতিক জনপ্রিয়তা ও মশিউরের জুট ব্যবসা, চাঁদাবাজিতে বাধা দেয় কিবরিয়ার জন্য কাল হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আসামিদের থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। নেপথ্যে থাকা বাকি কুশলীদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র্যাব। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। তদন্ত এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তি আলোচনায় সদিচ্ছা প্রমাণে যুক্তরাষ্ট্রের 10টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আরও 10,000 সেনা পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে যোগ দিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। খেলার খবর, ফুটবল। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মালদ্বীপে শনিবার বাংলাদেশ সময়ে বিকেল 4:45টায় শুরু হবে খেলা। পাকিস্তানের বিপক্ষে 2-0 গোলের জয় দিয়ে যাত্রা শুরু করা লাল সবুজের যুবারা এরই মধ্যে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হয়ে আছে। এবারে তাদের সামনে ভারত বধে গ্রুপ বির চ্যাম্পিয়ন হয়ে শেষ 4-এ পা রাখার মিশন। যদিও পারফরমেন্স বিবেচনায় এগিয়ে ভারত। পাকিস্তানকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ বির পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে তারা। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গবেষণার নামে মুক্তিযুদ্ধের ইতিহাস অবমূল্যায়ন নয়, বললেন প্রধানমন্ত্রী। কাঙ্ক্ষিত দেশে গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারী শিশুসহ 5 জনের, নিহতের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, চট্টগ্রামে মজুদ 6 টন ডিজেল জব্দ, সরবরাহ স্বাভাবিক, ফের দাবি মন্ত্রী। এবং ঈদ শেষে ঢাকা ফিরছে কর্মজীবী মানুষ, টিকিট সংগ্রহে বাড়তি ভাড়া ও সংকটের অভিযোগ যাত্রীদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।